আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশ হয়েছে সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কর্তৃক উত্থাপনের পর সর্বসম্মত গণভোটে এটি পাশ হয়। ফলে এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকে সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। আর নিষিদ্ধ হলে অনলাইন অফলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো যাবে না প্রচারণা। কেউ আর্থিক বা অন্য কোনোভাবে সহায়তা করলে আনা হবে শাস্তির আওতায়। এদিকে লিখিত প্রশ্নের উত্তরে সংসদ নেতা তারেক রহমান জানান, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। ২৪ জুলাই আগস্ট গণ অভ্যুত্থান রুখতে ছাত্র জনতার উপর নৃশংসতা চালায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনী। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি ওঠে। আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। কিছুটা সংশোধিত হয়ে সেই অধ্যাদেশ সংসদে উত্থাপিত হয় বুধবার। নিষেধাজ্ঞা না মানলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জন্য যে সাজা রয়েছে সেটি প্রযোজ্য হতে যাচ্ছে আওয়ামী লীগের জন্য। সংসদে সবার কণ্ঠভোটে পাশ হয় এই আইনটি। এর ফলে কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ অন্য কোনো দল বা সংগঠন। এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। নিষিদ্ধ দল সংগঠনকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে। বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণে থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে একটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এবং এখানে এই আইনের অনুবলে পরবর্তীতে আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। এদিকে সংসদে লিখিত প্রশ্নোত্তরে সংসদ নেতা তারেক রহমান বলেন, গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। আগামী 6 মাসের মধ্যে 2336টি কারিগরি ও 8232টি মাদ্রাসায় বিনামূল্যে ওয়াইফাই চালু করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিরতি দেওয়া হলো। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি দিয়ে জুলাই সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 সংসদের সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। সংসদে এই সুরক্ষা বিলটি আনেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিতে বিলটি পাশ হয়। এছাড়া জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল 2026 পাশ হয়েছে। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তার সুযোগ হারাবেন। আওয়ামী লীগ সরকার এই নিরাপত্তা ব্যবস্থা চালু করেছিল। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পুনর্গঠন নিয়ে সংসদে সমালোচনা করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পারিবারিক বোর্ড গঠন করা হয়েছে। মানবাধিকার কমিশনকে মন্ত্রণালয়ের আওতায় আনা হলে তাও দলীয় কমিশনে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি। পরে তার এই বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা জেলা কমিটির মাধ্যমে প্রভাব খাটিয়ে বিসিবির কমিটি দিয়েছিলেন। সরকার তা পুনর্গঠন করেছে। সংসদের বৈঠক বৃহস্পতিবার সকাল 10:30 পর্যন্ত মুলতবি করা হয়েছে। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড, এই বাস্তবতায় যদি জাতীয় মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখি, তাদের মাধ্যমে আমরা নিরপেক্ষ কোনো ধরনের অনুসন্ধান আমরা কতটা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিভাবে আসলো মাননীয় স্পিকার? বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছিল। বাংলাদেশে যেগুলো রেজিস্টার্ড ক্লাব ছিল তাদের তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে একতরফাভাবে ক্রিকেট বোর্ডের একটা বোর্ডিং করা। সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 11তম বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনে বিরোধী দলের যত আপত্তি থাক, একসময়ে সবাই ঐক্যমত্যে পৌঁছাবে।
যারা বাংলাদেশে গণহারে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ করেছিল তাদের বিষয়ে যে আমরা একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসতে পেরেছি, এটা বাংলাদেশের জন্য একটা অর্জন বলে আমরা মনে করি। আমরা যত কথাই বলি না কেন, সর্বশেষ যা করতে হবে তাহলে সংবিধান সংশোধন, তার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। ভারতের কাছে আবারও মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তার উপদেষ্টার বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বুধবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করায় ডক্টর খলিলুর রহমান ভারত সরকারকে ধন্যবাদ জানান। দুদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে নির্ধারিত পদ্ধতি অনুসারে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে উভয় পক্ষ সম্মত হয়। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে সমঝোতা, নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবানন ব্যতীত ইরানে যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইসরায়েলও। 28 ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। দীর্ঘ 1 মাসের বেশি সংঘাতে ইরানের প্রায় 13,000 টার্গেটে হামলা চালায় যৌথ বাহিনী। বেশ কয়েকবারই তেহরানের সামরিক সক্ষমতা নিশ্চিহ্নের দাবি করে ওয়াশিংটন। চুক্তি করতে ইরানি প্রশাসনকে একাধিকবার সময়ও বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ডেডলাইন শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়ে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে দিতে আবারও বেঁধে দেয়া সময়সীমার কথা মনে করিয়ে দেন তেহরানকে। শেষ মুহূর্তে চরম নাটকীয়তা। নির্ধারিত সময়সীমার আধ ঘন্টা আগে ইরানে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক্স পোস্টে আসে বড় ঘোষণা। জানান যুদ্ধবিরতিতে সম্মত ওয়াশিংটন, ইরান। ট্রাম্প ঘোষিত সময়সীমার মাত্র 10 মিনিট আগে আসে এই সিদ্ধান্ত, যা নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজেও। হোয়াইট হাউস বলছে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলও। অবশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইরানের বিরুদ্ধে মানলেও লেবাননে যুদ্ধবিরতি মানবে না তেল আবিব। যদিও মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণায় দাবি করা হয় লেবাননও এই যুদ্ধবিরতির আওতাধীন। শর্তানুযায়ী আগামী 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে জাহাজ। ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের ভিত্তিতে নিশ্চিত করা হবে নিরাপদ যাতায়াত। তবে যুদ্ধবিরতি চলাকালে নৌরুটটি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করবে ইরান ও ওমান, যা ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে খরচ করবে তেহরান। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের যুদ্ধবিরতির পর গত 1 মাসের মধ্যে লেবাননের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মাত্র 10 মিনিটে লেবাননের 100টি স্থাপনা লক্ষ্য করে চলে হামলা। টার্গেট করা হয় রাজধানী বৈরুত, বেকা উপত্যকা ও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা। এখনও নিশ্চিত হওয়া না গেলেও ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। এক বিবৃতিতে এই তথ্য জানায় ইসরায়েল। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য আসেনি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে। এদিকে লেবাননের গণমাধ্যমের দেয়া তথ্য মতে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত 8 জনের, গুরুতর আহত কমপক্ষে 22 জন। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ নিশ্চিত করেছে এই তথ্য। জানা গেছে যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘন্টার মাঝে লেবাননের সবচেয়ে বড় অভিযান চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর হরমুজ খুলে দেওয়ার নিশ্চয়তা দিলেও এই হামলার জেরে ফের প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। যুদ্ধবিরতির শর্ত মোতাবেক লেবাননে হামলা বন্ধ না করলে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচল করতে পারবে না কোনো তেলবাহী ট্যাঙ্কার, এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। বৈঠকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। একই সাথে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। নেপালে নিযুক্ত রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত এক যৌথ বৈঠকে রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান এই শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যেকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রদূত বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতেই দুই দেশের বন্ধুত্ব গড়ে উঠেছে। আঞ্চলিক সমৃদ্ধির লক্ষ্যে সার্ক ও বিমস্টেককে আরও সক্রিয় করার আহ্বান জানান তিনি। বৈঠকে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রদূত দুই দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন। শেরপুর ৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনের ভোট বৃহস্পতিবার। এরই মধ্যে আসনের ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। নির্বাচন ঘিরে নানা অভিযোগের কথা বলেন শেরপুর ৩ আসনের জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। বলেন, নির্বাচনে প্রশাসন বিএনপি প্রার্থীকে জয়ী করতে ইঞ্জিনিয়ারিং করছে। দুই উপজেলার ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমলে নিচ্ছে না প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর বিন্যাস নিজেদের মতো সাজিয়েছে তারা। তিনি অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে জামায়াতের এজেন্টকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এদিকে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, জামায়াত প্রার্থীরা উচ্ছৃঙ্খল আচরণ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এদিকে বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া এই আসনে প্রার্থী ৩ জন। সংবিধানের অজুহাতে গণভোট নিয়ে প্রশ্ন তোলা যুক্তিসঙ্গত নয়, এমন মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বর্তমান পরিস্থিতিতে ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান তিনি। বলেন, বিভক্তির পরিণতি শুধু জনগণ নয়, ক্ষমতাসীন দলকেও ভোগ করতে হবে। বিকেলে অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি, সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ শীর্ষ গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন সুজন সম্পাদক। এ সময় দায় মুক্তি সনদের সমালোচনা করে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকি বলেন, গণভোটের ভিত্তিতে সংস্কার বাস্তবায়নই হতে পারে একমাত্র উত্তরণের পথ। অন্যদিকে সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার অধ্যাদেশ বাতিলকে স্বৈরতান্ত্রিক আচরণের সাথে তুলনা করেন। এছাড়া এই পরিস্থিতি ২৪ জুলাইয়ের পর বিএনপির পূর্ব পরিকল্পিত পদক্ষেপ বলেও মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। পরে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১১ দলীয় জোটের ৪ দিনের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। প্রত্যেকটা মানুষের কাছে আমরা সচেতনতামূলক ওই লিফলেটটা তুলে দিতে চাই। সরকার তাদেরকে ওই স্ক্রিনশটের ভিত্তিতে শোকজ দিয়ে বোঝালেন যে রায় তো আমাদের পছন্দের বাইরে দিতেই পারবেন না, আপনারা নিজেদের মধ্যে কোনো আলোচনা বা টেক্সটিংও করতে পারবেন না, সরকারের যেটা পছন্দ হবে না। তরুণদের নেতৃত্বে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যের মাধ্যমে আমরা স্বৈরাচারী ব্যবস্থার পতন ঘটিয়েছিলাম। একটা নূতন ভবিষ্যতের কথা আমরা সেদিন চিন্তা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম। তো আজকে এটা ভণ্ডুল হতে যাচ্ছে। কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুত রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকায় জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ী বাবুল পাল স্টোরের গোডাউনে ২ ঘণ্টা ব্যাপী অভিযান চালিয়ে মজুত রাখা বিভিন্ন কোম্পানির ৫,৫৭৩ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। জব্দকৃত তেল জনসাধারণের মাঝে ন্যায্য মূল্যে বিক্রয় করার শর্তসহ নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটির মালিক বাবলু পালকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার কাঁচপুর ইউনিয়নের খোলপাড়া চেঙ্গাইনে মেয়াজ ফুড প্রোডাক্টস নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১,২০০ লিটার অবৈধ তেল উদ্ধার করে র্যাব ও ভ্রাম্যমাণ আদালত। পরে প্রতিষ্ঠানের মালিক মাহিন ভূঁইয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বাগেরহাটের মোংলায় জ্বালানি ও ভোজ্য তেল মজুতের দায়ে ৩ ব্যবসায়ীকে ১,২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে মোংলা পৌর শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশিনা আরিফ এই জরিমানা আদায় করেন। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় সি লিঙ্ক ইন্টারনাল মালিক ইউসুফ আলীকে নগদ ৬০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া
ভোজ্য তেল মজুদের দায়ে মেসার্স জালাল স্টোর মালিক মনিরুজ্জামানকে 50,000 আর মেসার্স শোভা স্টোরের মালিক সবুর তালুকদারকে 15,000 টাকা জরিমানা করা হয়। যশোরের নীলগঞ্জ এলাকায় একটি গোডাউনে অভিযান পরিচালনা করে 43,044 লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গোডাউনটিতে 81 ব্যারেল সয়াবিন তেল, 90 ব্যারেল পাম অয়েল ও 40 ব্যারেল সুপার অয়েল মজুদ ছিল। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মেসার্স নওয়াব আলী মিলে অভিযান চালানো হয়। এ সময় গোডাউন মালিককে 50,000 টাকা জরিমানা করেন তারা। এদিকে নোয়াখালীর হাতিয়ায় 3,000 লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড হাতিয়া স্টেশন কর্তৃপক্ষ জানায়, বুধবার বিকেলে উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 3 লাখ টাকা মূল্যের 3,000 লিটার জ্বালানি তেল, ডিজেল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে বৈধ কাগজপত্র ব্যতীত মজুদ ও বিক্রয়ের দায়ে 2 জন ব্যবসায়ী থেকে 15,000 টাকা জরিমানা আদায় করেন এবং জব্দ করা জ্বালানি তেল লাইসেন্স করা ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি নির্দেশ প্রদান করেন। ওষুধ পরিবর্তন করে দেওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা মেডিকেলের চিকিৎসক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে বিকেল থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ রাখা হয় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। এই দৃশ্য দেশের সবচেয়ে ব্যস্ত হাসপাতালের। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ঢাকা মেডিকেলের চিকিৎসক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ধ্যার কিছুক্ষণ আগের এই ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে দফায় দফায়। সংঘর্ষ থামাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় ইন্টার্ন চিকিৎসকরা গেটের ভেতরে এবং বাইরে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, বোটানি বিভাগের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যান। তাকে প্রেসক্রাইব করা ওষুধ আশেপাশের ফার্মেসিতে না পেয়ে তা পরিবর্তন করে দেওয়ার অনুরোধ জানান, কিন্তু চিকিৎসক সম্মত না হলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি থেকে রূপ নেয় সংঘর্ষে। দায়িত্বরত যে ডাক্তার ছিল, যে তাকে প্রেসক্রিপশন দিয়েছে, তাকে এসে বলে যে স্যার আমাকে ক্যান্ডলি এটা চেঞ্জ করে দেন, আমি এটা কোথাও খুঁজে পাচ্ছি না, আমার অবস্থাটা খারাপ, আমার জন্য স্যার কী করবেন, আমার খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। এই কথা বলার পরে সম্ভবত 3 থেকে 4 জন ডাক্তার তাকে এক্স রে রুমের মধ্যে নিয়ে গিয়ে তাকে রীতিমতো মারধর করে। আমাদের 2 গ্রুপ আলাদা করে 2 গ্রুপের উপর অ্যাটাক করে, সিনিয়র ভাইদের উপর অ্যাটাক করে, আনসার দিতে আমাদের উপর অ্যাটাক করে, চাকু দিয়ে ওরা আঘাত করছে, গলা কাটি দিয়েছে, এই জায়গাতে ওরা ছুরি মারছে। কেন? আমরা কি সরকারের টাকা দিয়ে ওরা চিকিৎসা দেয় না? ফ্রি চিকিৎসা নিচ্ছি আমরা, আমাদের ট্যাক্সের টাকা দিত। কিসের বাহাদুরি দেখায় ওরা? ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের অভিযোগ, প্রায়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিকিৎসা নিতে এসে বিশৃঙ্খলা করে। একই ধারাবাহিকতায় হেনস্থা করা হয়েছে চিকিৎসকদের। এই ঘটনার যথাযথ আইনি পদক্ষেপ না নেওয়া হলে জরুরি বিভাগ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। আমার রুগী যেটা প্রায়োরিটি দেওয়া দরকার এটা আমাদের ডাক্তার বুঝবে, উনি দিবে। কোন ওষুধ দরকার, কোনটা দেওয়া দরকার না, সেটা ডাক্তার ভালো বুঝবে। ওনারা কেন এসে গলাবাজি করবে? গলাবাজি তো করে করে তারপরে এসে মারধরও করে। কেন ফার্মেসিতে ওষুধটা সরবরাহ ছিল না এই বলে তারা আমাদের ডাক্তারকে হাত তোলা শুরু করে, যে কি ওষুধ কোম্পানির দালাল ভাই হাত তোলা শুরু করে। নতুন করে আবার সবাই ধরে আক্রমণ করার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে তারা যদি এখান থেকে চলে যায়, এই পরিস্থিতি সাময়িক সময়ের জন্য হবে, ঠান্ডা হবে। এদিকে ঢাকা মেডিকেলে সংঘর্ষের ঘটনায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। অনেকেই বাধ্য হন অন্য হাসপাতালে যেতে। আমি তো চিকিৎসা নেওয়ার জন্য আসি, অপেক্ষা করে বসে আছি, কিন্তু এ যাবৎ পর্যন্ত তো কোনো খোলে নাই, যাইতে পারতেছি না। অনেক সমস্যা, আমার বাচ্চা অসুস্থ, এর বলে যাই পাইতেছি না, সমস্যা না, 2 ঘন্টা ধরে ঘুরতেছি। রাত 8টার পর জরুরি বিভাগের মেইন গেট না খুললেও বিকল্প পথে চিকিৎসা দেয়া শুরু হয়। সেই সাথে 2 প্রতিষ্ঠানের শিক্ষকরা এসে আলোচনার পর সরিয়ে নিয়ে যান শিক্ষার্থীদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নড়াইলের লোহাগড়ায় হেলমেট পরে ঢাল সরকি নিয়ে সংঘর্ষে জড়িয়েছে 2 গ্রামের বাসিন্দারা। আহত হয়েছে অন্তত 10 জন। বুধবার সকালে উপজেলার লাহুরিয়া বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার লাহুরিয়ায় হাফেজ আব্দুল করিম একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে টিকটক ও ফ্রি ফায়ার খেলা নিয়ে 11 নলি ও 85 পাড়া গ্রামের ছেলেদের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারি হয়। পরবর্তীতে সেই জের ধরে বুধবার লাহুরিয়া বাজারে ঢাল সরকি সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 গ্রামের লোকজন। আহত হয় উভয় পক্ষের অন্তত 10 জন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক আলী হোসেনের মরদেহ প্রায় 17 ঘণ্টা পর হস্তান্তর করা হয়েছে। বুধবার রাতে সীমান্ত পিলার 868/3 এলাকায় মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় ধবলগুড়ি বিওপির পক্ষ থেকে কমান্ডার নায়েব সুবেদার আমিরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফের 156 ব্যাটালিয়নের শ্রীমুখ কোম্পানি কমান্ডার এসি রাজেশ কুমার ইয়াদব উপস্থিত ছিলেন। ভারতের মাথাভাঙ্গা থানা পুলিশের নিহত মরদেহ পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পাটগ্রাম থানা পুলিশ মরদেহটি নিহতের বড় ভাই আনোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দেয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে পাটগ্রামের ধবলগুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে আলী হোসেন নিহত হন। তিনি উপজেলার ধবলগুড়ি পূর্ব পানিয়াটারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দেশের অন্যতম বড় বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিশন ব্র্যান্ড এইড 2.0 আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা এখানে তাদের সৃজনশীলতা, কৌশলগত চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে 500 এর অধিক দল রেজিস্ট্রেশন করে। পরবর্তীতে 70টি দল রাউন্ড 2-এ উত্তীর্ণ হয়, 35টি দল সেমিফাইনালে অংশগ্রহণ করে এবং সর্বশেষ 60টি দল গ্র্যান্ড ফাইনালে স্থান অর্জন করে। I would like to say a few words on this competition. At East West University, we have 23 clubs. We have to fight and move ahead. And as an individual and about our country also, আমাদের যদি এগিয়ে যেতে হয়, আমাদেরকে latest of the technologies, latest of the innovative ideas এগুলো নিয়ে we have to be going forward. এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।